আর 15 5 দ্বারাও নিঃশেষে বিভাজ্য 3 পাওয়া যাবে। এখন একে যদি আমি 2 দিয়ে গুণ করি তাহলে 30 হবে, 3 দিয়ে গুণ করি তো 45 হবে, 4 দিয়ে গুণ করি তো 60 হবে। তারাও কিন্তু 3 এবং 5 দ্বারা বিভাজ্য। তাহলে একটা সংখ্যা যদি একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যার গুণিতকটাও হবে ও সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। যেমন 15 যদি 5 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, 15 এর গুণিতক 30 সেও হবে 5 দ্বারা বিভাজ্য। অর্থাৎ এখানে আমি 2 দ্বারা গুণ করলাম, 2 দ্বারা গুণ করলাম তো 5 দিয়ে তো আমি 15কে কেটে দেব, তাহলে 3 পাওয়া যাবে। তাহলে যদি আমি 2 দ্বারা গুণ না করতাম তাহলে ভাগফল পাওয়া যেত 3। আমি 2 দ্বারা যদি গুণ করি তাহলে ভাগফল পাওয়া যাবে 6। আমি 3 দ্বারা যদি গুণ করি তাহলে ভাগফল পাওয়া যাবে 9। তাহলে এখানে কিছু দ্বারা গুণ করলে, কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা, কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে আমার ভাগ করতে কোনো সমস্যা হচ্ছে না, নিঃশেষে বিভাজ্যতাতে কোনো সমস্যা নেই। তাহলে আমি এটা বোঝাচ্ছি যে একটা লসাগু যদি একাধিক সংখ্যা দ্বারা, একাধিক সংখ্যার লসাগু যদি ওই একাধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়, ওই লসাগুকে যদি কোনো স্বাভাবিক সংখ্যা দ্বারা, কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করা যায় তাহলে কিন্তু ওই গুণফলটাও লসাগু যাদের সে সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটুকু বললাম একটু উদাহরণের মাধ্যমে। তো আমরা যদি 4 এবং 18 এর লসাগু নির্ণয় করি, আমরা যদি 4 ও 18 এর লসাগু নির্ণয় করি, 18, তো আমরা যেটা পর্যবেক্ষণের মাধ্যমে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু বের করলাম সেভাবে বের করা যায়, আবার এই যে ইউক্লিডীয় পদ্ধতিতে এভাবেও লসাগু বের করা যায়। এভাবেও লসাগু বের করা যায়। এখানে লসাগু হচ্ছে 36, আবার এই 36 একটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, এটা হলো পূর্ণবর্গ সংখ্যা। এবার 6 আর 9 এর লসাগু বের করছি। 6 আর 9 এর লসাগু হবে 3 দিয়ে ভাগ দিলাম, 3 দুগুণে 6, 3 তিরিকে 9। এই লসাগুটা হলো 18। এই 18 কিন্তু পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে লসাগু যে সবসময় পূর্ণবর্গ সংখ্যা হবে এমন কোনো কথা নয়। লসাগু যে সবসময় পূর্ণবর্গ সংখ্যাই হবে। একটা সংখ্যা যতগুলা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তখন সেই সংখ্যাটাকে বলা হয়, যে সংখ্যাগুলো দ্বারা প্রত্যেকটা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সে সংখ্যাগুলার লসাগু। এই লসাগুটা পূর্ণবর্গ হতেও পারে আবার নাও হতে পারে। পূর্ণবর্গ যেমন 6 এবং 9 এর লসাগু 18 পাওয়া গেল, এই 18 পূর্ণবর্গ নয়। আবার 4 এবং 18 এর লসাগু 36 পাওয়া গেল, এই 36 পূর্ণবর্গ সংখ্যা। তো এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে 6 দ্বারা আর 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কত, আমি নিঃসন্দেহে বলবো 18, তাদের লসাগু। এবার যদি আমাকে প্রশ্ন করা হয় যে 6 দ্বারা এবং 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে এবং পূর্ণবর্গ হবে, তাহলে কিন্তু আমার 18, 6 ও 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য কিন্তু পূর্ণবর্গ নয়। বলছে বিভাজ্য হতে হবে, 6 দ্বারা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে, আবার পূর্ণবর্গ হতে হবে। তাহলে কিন্তু এবার কিন্তু এদের লসাগু যেটা সেটা কিন্তু উত্তরে আসছে না, সেটা উত্তর হচ্ছে না। আমি যেটা বোঝাচ্ছি যে এরকম যদি থাকে যে একটা সংখ্যা বের করো, একটা ক্ষুদ্রতম সংখ্যা বের করো যা 6 ও 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে কিন্তু আমার উত্তর ওদের লসাগু যেটা সেটা। কিন্তু যদি বলা হয় যে একটা ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 6 ও 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য, তাহলে এবার কিন্তু এটা 6 ও 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়। তাহলে এই 18 এর গুণিতক 18কে কিছু দিয়ে গুণ করব, তাহলে পূর্ণবর্গ হতে পারে। আমি তো বললাম যে এই 18কে 9 দ্বারা ভাগ করতেও কোনো সমস্যা নাই, নিঃশেষে বিভাজ্য হয়। এবার কোনো সংখ্যা দ্বারা, পূর্ণ সংখ্যা দ্বারা যদি গুণ করি যে গুণফলটা পাওয়া যাবে তাকেও ভাগ করতে কোনো সমস্যা নাই। এবার 18কে 9 দ্বারা ভাগ করা মানে 18 নিঃশেষে বিভাজ্য,
18 গুণ 2-কে 9 দ্বারা ভাগ করা, দ্যাট ইজ 36-কে 9 দ্বারা ভাগ করা হচ্ছে। এবার এই 18-কে যদি আমি 2 দ্বারা গুণ করি তাহলে কিন্তু 36 হবে, আর 9 দ্বারা বিভাজ্য থাকবে। এই 18 দুগুণা 36, 9 দ্বারা বিভাজ্যই থাকবে, কিংবা 6 দ্বারা বিভাজ্যই থাকবে। তাহলে দেখা গেল যে এবার লসাগুটা কিন্তু উত্তর হলো না। শর্ত দিয়ে দিয়েছে যে পূর্ণবর্গ হতে হবে, 6 দ্বারা আর 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে, তাহলে 18। কিন্তু 6 দ্বারা আর 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে, তাহলে কিন্তু 18 উত্তর নয়, কেননা 18 পূর্ণবর্গ সংখ্যা নয়। সেক্ষেত্রে 18কে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যাটা পাওয়া যায় সেটাকে বলা হয় 18 এর গুণিতক। 18কে 1 দ্বারা গুণ করলাম 18, 18 এর গুণিতক 18। 18কে 2 দিয়ে গুণ করলাম 36, 36 হলো 18 এর গুণিতক। 18কে 3 দ্বারা গুণ করলাম তাহলে 54, এটা 18 এর গুণিতক। তাহলে আমরা বুঝলাম যে একাধিক সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে গেলে তাদের লসাগু হবে, যদি শর্ত দিয়ে দেয় যে সেটা পূর্ণবর্গ হতে হবে। তাহলে পূর্ণবর্গ হলে লসাগুটাও উত্তর হতে পারে, কিংবা লসাগুর গুণিতক যেটা সেটা হবে উত্তর। তো কত দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে এটা আমরা আগে শিখেছি। মৌলিক উৎপাদকে ভাঙিয়ে নেব, মৌলিক উৎপাদকে ভাঙানোর পর যেটা জোড়াবিহীন উৎপাদক থাকবে সেই জোড়াবিহীন উৎপাদক দিয়েই গুণ করতে হবে, তাহলে পূর্ণবর্গ হবে। যেমন 18-র কথা বলি, যে 18কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে। তাহলে 18কে কিন্তু মৌলিক উৎপাদকে আগে ভাঙিয়ে নিতে হবে। 18কে লেখা যাবে 2 গুণ 3 গুণ 3। এই যে 2 হচ্ছে জোড়াবিহীন উৎপাদক, আর একটা 2 যদি থাকে তাহলে এবার পূর্ণবর্গ হয়ে যাবে, এবং তার বর্গমূল হবে দুটা 2-এর মধ্যে থেকে একটা বাদ দিব, দুটা 3-এর মধ্যে থেকে একটা 3 বাদ দিব। সেক্ষেত্রে তখন 36 হবে। 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এটার যদি বর্গমূল, এটা পূর্ণবর্গ। যে সংখ্যার বর্গমূল পূর্ণ সংখ্যা তাকে বলে পূর্ণবর্গ সংখ্যা। তো এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করলাম, এবার হয়ে গেল দুটা 2-এর মধ্যে থেকে একটা বাদ যাবে, দুটা 3-এর মধ্যে থেকে একটা বাদ যাবে, দেওয়া হয়ে গেল 6। 6 যেহেতু পূর্ণ সংখ্যা, অতএব 36কে বলা হয় পূর্ণবর্গ সংখ্যা। তো যাই হোক, নিশ্চয় সুজন স্যার এই সমস্ত বিষয় তোমাদের সাথে আলোচনা করেছে। আমি যে অঙ্কগুলো করাবো আমি একটু প্রাথমিক ধারণা দিয়ে দিলাম, আমি একটু আলোচনা করে নিলাম। এবার শুরু করা যাক। আমি 17 নাম্বার দিয়ে শুরু করছি, 16 নাম্বার দিয়ে শুরু করছি। কোনো বিদ্যালয়ের 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশ করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। বর্গাকারে সাজানো হয় মানে প্রত্যেক সারির শিক্ষার্থী যত, আমার সারির সংখ্যা তত, এমনটাকে বলা হয় বর্গাকারে সাজানো। শিক্ষার্থীকে 6টা সারিতে সাজানো যায়। 6টা সারিতে সাজানো যায়, এটার অর্থ হচ্ছে যে 6টা সারিতে সাজালে প্রত্যেক সারিতে সমান সমান শিক্ষার্থী থাকবে। আমি বর্গাকারে বলিনি, আমি একটাই সারিতে সাজালাম, 6টা সারিতে সাজালাম, প্রত্যেক সারিতে 1 জন করে, 6 জন লাগবে। 6টা সারিতে সাজালাম, প্রত্যেক সারিতে 2 জন করে, 12 জন লাগবে। তোমরা তো অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছো, 6টা লাইন আছে, প্রথম লাইনে 2 জন, দ্বিতীয় লাইনে 2 জন, তৃতীয় লাইনে 2 জন, চতুর্থ লাইনে 2 জন, পঞ্চম লাইনে 2 জন, ষষ্ঠ লাইনেও 2 জন। এটাকে বলা হয় যে 6 সারিতে সাজানো। যদি 13 জন শিক্ষার্থী থাকে তাহলে এটাকে বলবো না যে 6টি সারিতে সাজানো যায়, কেননা 6টি সারিতে সাজানোর পর একজন শিক্ষার্থী অতিরিক্ত থেকে যায়। এটাকে 6টি সারিতে সাজানো যায় এ কথাটা বলবো না। 6টি সারিতে সাজানো যায় এই কথার অর্থ হচ্ছে যে প্রত্যেক সারিতে সমান সমান থাকবে, কোনো শিক্ষার্থী বেশি থাকবে না, এরকমটাকে বলা হয় যে সারিতে সাজানো যায়। 4টি সারিতে সাজানো যায় মানে প্রতি সারিতে সমান সমান থাকতে হবে। প্রথম সারিতে 3 জন থাকলে সব সারিতে 3 জন থাকবে, তার শিক্ষার্থীর সংখ্যা হবে 4 কিংবা 8 কিংবা 12 কিংবা 16, অর্থাৎ 4-এর গুণিতকগুলা এমনটা। এখানে বলা হয়েছে যে বর্গাকারে সাজানো যায়, তাহলে সারির সংখ্যা যত, শিক্ষার্থীর সংখ্যা তত। তাহলে প্রতি সারিতে বের করতে গেলে তার বর্গমূলটাই হবে প্রতি সারির শিক্ষার্থীর সংখ্যা। শুরু করো। তোমরা নিশ্চয় খাতা কলম নিয়ে আসো, আমার সাথে সাথে তুলে নাও। নাম্বার 16,
যেহেতু শিক্ষার্থীকে বর্গাকারে সাজানো যায়, আমরা লিখব এরকম, যেহেতু শিক্ষার্থীর সংখ্যাকে, বা শিক্ষার্থীকে লিখলে হবে, যেহেতু শিক্ষার্থীকে বর্গাকারে সাজানো যায়, বর্গাকারে সাজানো যায়, যেহেতু শিক্ষার্থীকে বর্গাকারে সাজানো যায়, সুতরাং সুতরাং 2704 জন 4 এর বর্গমূলই হবে, বর্গমূল একটু ফোর্স দিলাম, বর্গমূলই হবে প্রত্যেক সারির শিক্ষার্থী সংখ্যা, বর্গমূলই হবে প্রত্যেক সারির শিক্ষার্থীর সংখ্যা, প্রত্যেক সারির শিক্ষার্থীর সংখ্যা। এখন দিয়ে শুরু করব, এখন বর্গমূল নির্ণয় করব। এখন 2704 এর বর্গমূল, এই যে জোড়ায় জোড়ায় রাখতে হয়, নিশ্চয় শিখেছো, সুজন স্যারের কাছে শিখেছো, প্রাথমিক ধারণাগুলো পেয়েছো। 5 5 25 নামলো 2, 2-এর সাথে নামলো 0 4, হলো 204। নিশ্চয় জানো এই 5-এর দ্বিগুণ 10 নিতে হয়, আর এখানে এমন একটা সংখ্যা নিব যেটা এখানে নিতে হবে, এখানে 2 নিলাম, এখানে 102 হলো, 102 গুণ 2 204 ভাগশেষ 0। তো এই ভাগফলটাই হচ্ছে বর্গমূল। এই ভাগের সাহায্যে বর্গমূল করতে গিয়ে ডান দিকে যে ভাগফলটা পাওয়া যাচ্ছে এটা হচ্ছে বর্গমূল। বর্গমূল কত পাওয়া গেল? 52। সুতরাং প্রত্যেক সারির শিক্ষার্থীর সংখ্যা 52 জন। সুতরাং প্রত্যেক সারির শিক্ষার্থীর সংখ্যা 52 জন। সুতরাং প্রত্যেক সারির শিক্ষার্থীর সংখ্যা 52 জন। এটাই উত্তর। তাহলে নিশ্চয় বুঝে গেছো। এইবার 17 নাম্বার, একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল প্রত্যেকে তত 20 টাকা করে চাঁদা দেওয়ায় মোট 20,480 টাকা হলো। ওই সমিতির সদস্য সংখ্যা কত? তো এরকম বিষয়টা যে সদস্য সংখ্যা যদি হয় 7 জন, তো প্রত্যেকে চাঁদা দেবে 7-20 মানে 140। সদস্য সংখ্যা যত তার 20 গুণ, তত 20 টাকা, তত 20। সদস্য সংখ্যা 2 জন, প্রতি সদস্য টাকা দেবে 2-20 মানে 40। সদস্য সংখ্যা যদি হয় 3 জন, তাহলে প্রত্যেকে চাঁদা দেবে 3-20 মানে 60। সদস্য সংখ্যা যদি হয় 4 জন, প্রত্যেকে চাঁদা দেবে 4-20 মানে 4-20 80। তাহলে এভাবে বলি যে সদস্য সংখ্যা যদি হয় কজন, তাহলে প্রত্যেকের চাঁদার পরিমাণ হবে 4 গুণিত ক, 20 গুণিত ক, 20 ক। তাহলে এক একজন সদস্যের চাঁদার পরিমাণ 20 ক। তাহলে আমরা এরকম জানি যে একজন সদস্যের চাঁদার পরিমাণ যদি হয় 35 টাকা, তাহলে 5 জন সদস্যের চাঁদার পরিমাণ হবে, তাহলে তার 5 গুণ হয়ে যাবে, 5 গুণ। তাহলে কজন সদস্যের চাঁদার পরিমাণ যদি হয় 20 ক টাকা, তাহলে একজন সদস্যের চাঁদার পরিমাণ যদি হয় 20 ক টাকা, তাহলে কজন সদস্যের চাঁদার পরিমাণ হবে 20 ক গুণ ক টাকা সমান 20 ক স্কোয়ার টাকা। এটা হলো মোট চাঁদা, কজন সদস্যের মোট চাঁদার পরিমাণ। এখানে একটা মোট চাঁদার পরিমাণ দেওয়া আছে, মোট চাঁদার পরিমাণ দেওয়া আছে 20,480 টাকা। তাহলে প্রশ্ন মতে হবে
20 ক স্কোয়ার সমান সমান 20,480। এইভাবে আমরা সদস্য সংখ্যা ক বের করে নিতে পারি। সমাধান প্রক্রিয়ায়, সমাধান পদ্ধতিতে, সমাধানের নিয়মে আমরা সদস্য সংখ্যা বের করে নিতে পারি। তো শুরু করা যাক। তাহলে তোমরা এটা উঠাতে থাকো আমার সাথে সাথে। মনে করি ওই সমিতির সদস্য সংখ্যা ক। আমার সাথে শুরু করো। মনে করি ওই সমিতির, সমবায় সমিতির, আচ্ছা সমবায় না লিখলে হয়, সমিতির 17 নাম্বার। মনে করি ওই সমিতির, মনে করি ওই সমিতির সদস্য সংখ্যা সমান সমান ক। কজন লেখা যায়, সংখ্যা বলতে শুধু সংখ্যাটাই লিখতে হয়, তারপরে বইতে লিখছে জন, আমিও জন লিখে দিলাম। মনে করি ওই সমিতির সদস্য সংখ্যা কজন। অতএব প্রত্যেক সদস্যের মানে এক একজনের, অতএব প্রত্যেক সদস্যের চাঁদার পরিমাণ, অতএব প্রত্যেক সদস্যের চাঁদা, চন্দ্রবিন্দু লাগবে, চাঁদার পরিমাণ, প্রত্যেক সদস্যের চাঁদার পরিমাণ ওর 20 গুণ, সদস্য সংখ্যা যত তার 20 গুণ। তাহলে সমান সমান 20 ক টাকা। এটা প্রত্যেকের মানে এক একজনের। অতএব কজন সদস্যের, অতএব কজন সদস্যের চাঁদার পরিমাণ সমান সমান 20 ক গুণ ক টাকা সমান সমান 20 ক স্কোয়ার টাকা। আর এখানেও দেওয়া আছে মোট চাঁদার পরিমাণ 20,480 টাকা। তাহলে প্রশ্ন মতে এটা আমাদের হিসাবকৃত আর এটা দেওয়া আছে। প্রশ্ন মতে 20 ক স্কোয়ার সমান সমান 20,480। আচ্ছা নিচে দেখা যায় কিনা আমি উপরে লিখছি, বা ক স্কোয়ার সমান সমান 20,480 ভাগ 20, বা ক স্কোয়ার সমান সমান 1024। 1024-এর বর্গমূল হবে 32। হ্যাঁ, 1024-এর বর্গমূল 32, বা ক স্কোয়ার সমান সমান 32 স্কোয়ার। অতএব ক সমান সমান 32। সুতরাং ওই সমিতির সদস্য সংখ্যা 32 জন। সুতরাং ওই সমিতির সদস্য সংখ্যা 32 জন। হ্যাঁ, লাস্ট লাইনে লিখে দাও। সুতরাং, আর তোমরা কেউ কমেন্ট না করে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। সুতরাং ওই সমিতির সদস্য সংখ্যা 32 জন। হয়ে গেল উত্তর। আচ্ছা, পরের অঙ্কটা দেখো। 18 নাম্বার
কোনো বাগানে 1800টি চারা গাছ বর্গাকারে সাজাতে গিয়ে দেখা গেল যে 36টি চারা গাছ বেশি হলো। এবার প্রত্যেক সারি চারা গাছের সংখ্যা কত? তাহলে নিশ্চয় বুঝে গেছো যে 36টি চারা গাছ যেহেতু বেশি থেকে যাচ্ছে, তাহলে বেশিটিকে আমি সরিয়ে রাখবো। মোট চারা গাছ থেকে বেশিটিকে সরিয়ে রাখবো, তাহলে কিন্তু বর্গাকারে সাজানো যাবে। সরে রাখা মানে বাদ দেওয়া মানে বিয়োগ করা। সরে রাখা মানে বাদ দেওয়া মানে বিয়োগ করা। তাহলে আমি আগে 1800 থেকে 36 বিয়োগ করে দিব। 1800 থেকে 36 বিয়োগ করলে থাকবে 1764। এই 1764-র বর্গমূলই হবে প্রত্যেক সারির চারা গাছের সংখ্যা। তাহলে নিশ্চয় এটা ঠিক 16-এর মতো তোমরা করে নিতে পারবা। 16-এর মতো। যেহেতু এখানে আগে শিক্ষার্থী যেহেতু বেশি ছিল না, একদম বর্গাকারে সাজানো যাচ্ছিল, তাই সরাসরি বর্গমূল করেছি। এবার যেহেতু 36টি চারা গাছ বেশি থেকে যাচ্ছে, তাহলে 36টি চারা গাছকে আমি আগে সরিয়ে দিব মানে বাদ দিয়ে দিব মানে বিয়োগ করে দেব। বিয়োগ করে রেখে দিলে থাকবে 1764। এবার এই 1764-র বর্গমূল আমরা আগে যেভাবে করলাম ঠিক সেইভাবে 1764-এর বর্গমূল করব। সে বর্গমূলটাই হবে প্রত্যেক সারির চারা গাছের সংখ্যা। তাহলে লিখে নিবা যে যেহেতু 1800টি চারা গাছকে বর্গাকারে সাজাতে গিয়ে 36টি চারা গাছ বেশি থাকে, সুতরাং 1700, আচ্ছা আমি লিখে দিচ্ছি আর বর্গমূলটা তোমরা নিজে করবে। আমি শুধু একটা লাইন লিখে দিচ্ছি আর তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি বর্গমূল নির্ণয় করা। যেহেতু 1800টি চারা গাছকে বর্গাকারে সাজাতে গিয়ে 36টি চারা গাছ বেশি থাকে। 36টি চারা গাছ বেশি থাকে, সুতরাং 1800 বিয়োগ 36, এই যে বাদ দিয়ে দিলাম, বা 1764 এর বর্গমূলই হবে প্রত্যেক সারির চারা গাছের সংখ্যা। প্রত্যেক সারির চারা গাছের সংখ্যা। এখন এইটার বর্গমূল 1764, এর বর্গমূল নির্ণয় করলেই উত্তরটা হয়ে যাবে। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝে গেছো এবং তোমরা এটা করতে পারবা। একটু আগে যেটা আমি বলছিলাম যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 9, 15 এবং 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য। এই যে ক্ষুদ্রতম পূর্ণবর্গ হতে হবে এবং 9 দ্বারা, 15 দ্বারা, 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। 9 দ্বারা, 15 দ্বারা, 25 দ্বারা নিঃশেষে বিভাজ্য সংখ্যাটাই হচ্ছে 9, 15 ও 25-এর লসাগু। তো এই লসাগুটা উত্তর হতে পারে কিংবা তার গুণিতক উত্তর হতে পারে। তো এখানে তাহলে আমরা দেখতে পারি যে 9, 15 আর 25-এর লসাগু বের করব। লসাগু বের করে যদি দেখি যে সেটা পূর্ণবর্গ সংখ্যা, তাহলে সেটাই হবে উত্তর। আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে তাকে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ সেটা হবে লসাগু এর গুণিতক। তাহলে আমরা আগে থেকে যেহেতু জানতে পারছি না যে সেটা পূর্ণবর্গ হবে কি হবে না, লসাগু করলে যে লসাগুটা হবে সেটা পূর্ণবর্গ হবে কি হবে না আমরা যেহেতু আগে থেকে বুঝতে পারছি না, কিংবা আমরা বুঝতে পারলেও
তোমরা শিক্ষার্থীরা, ছোট শিক্ষার্থীরা, ক্লাস 7-এর শিক্ষার্থীরা হয়তো বুঝতে পারছো না। তো এই জন্য তোমাদের লিখে দেওয়া উচিত যে 9, 15 এবং 25-এর লসাগু বা তার গুণিতক, মানে লসাগুয়ের গুণিতক, মানে লসাগু কিছু দ্বারা গুণ করতে হতে পারে, গুণ করতে হতেও পারে নাও পারে। তো আমি তো আগে থেকে কনফার্ম না যে ওটা পূর্ণবর্গ হচ্ছে কি হচ্ছে না লসাগুটা, এই কারণে আমি লিখব যে 9, 15 ও 25-এর লসাগু বা তার গুণিতকই হবে নির্ণয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, শুরু করা যাক তাহলে। 19 নাম্বার, 9, 15 ও 25 এর লসাগু, এর লসাগু বা তার গুণিতক, তার গুণিতকই হবে, হয় লসাগু হবে না হয় তার গুণিতক। লসাগু বা তার গুণিতকই হবে নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। নির্ণেয়, হ্যাঁ, যদি পূর্ণবর্গ না হতো তাহলে কিন্তু লসাগুটাই হতো। আবার এখানেও লসাগু হতে পারে, সেটা যদি পূর্ণবর্গ হয়ে যায় তাহলে লসাগুটাই উত্তর। আর যদি পূর্ণবর্গ না হয় তাহলে তার গুণিতক, মানে কোনো পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে থাকতে হবে। নির্ণেয় ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। এখন লসাগু শুরু করে দেবা, লসাগু করে দেখবা যে সেটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে কি না। যদি পূর্ণবর্গ সংখ্যা হয়ে যায়, তাহলে সেটাই উত্তর। আর যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় তাহলে তার গুণিতক, অর্থাৎ তাকে 2 দিয়ে কিংবা 3 দিয়ে কিংবা 4 দিয়ে গুণ করতে হবে। তো কত দিয়ে গুণ করতে হবে সেটাকে মৌলিক উৎপাদকে ভাঙাবা। মৌলিক উৎপাদকে ভাঙানোর পর যেটা জোড়াবিহীন উৎপাদক হবে সেটা দ্বারাই গুণ করতে হবে। 2 যদি জোড়াবিহীন উৎপাদক থাকে 2 দ্বারা গুণ, 3 যদি জোড়াবিহীন উৎপাদক থাকে 3 দ্বারা গুণ, যেটা জোড়াবিহীন উৎপাদক থাকবে সেটা দ্বারা গুণ করতে হবে। কিংবা গুণ করতে নাও হতে পারে, লসাগুটা পূর্ণবর্গ হয়ে গেছে, ধরো লসাগু হয়ে গেল 225, পূর্ণবর্গ হয়ে গেল। লসাগু হয়ে গেল 900, পূর্ণবর্গ। লসাগু হয়ে গেল 100, পূর্ণবর্গ। তাহলে আর গুণ করা লাগবে না। এ কারণে লেখা হয়েছে এখানে যে লসাগু বা তার গুণিতক। আমি আগে থেকে জানি না যে লসাগু যেটা হবে সেটা পূর্ণবর্গ হবে কি হবে না, তাই আমি লিখে রেখেছি যে হয় লসাগু হবে কিংবা তার গুণিতক হবে পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা, তাহলে নিশ্চয়ই তোমরা লসাগু নির্ণয় করতে জানো এবং দেখবা যে, আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি, দিই 9, 15, 25, 3 দিয়ে ভাগ দিলাম 3, 5, 25, 5 দিয়ে ভাগ দিলাম 3, 1, 5। অতএব লসাগু সমান সমান 3 গুণ 3 গুণ 5 গুণ 5। আমরা বুঝে গেছি যে জোড়াবিহীন উৎপাদক নাই, মানে এটা পূর্ণবর্গ। আমরা বুঝেই গেছি যে পূর্ণবর্গ হয়ে গেছে, তাহলে আর তার গুণিতক বের করার দরকার নাই বা কোনো সংখ্যা দ্বারা গুণ করার দরকার নাই। নয় 25-এ 3 তিরিকে 9, 5 5-এ 25, 9 25-এ 8 25-এ 200 আর 9 25-এ হচ্ছে 225, এবং এটি একটি পূর্ণবর্গ সংখ্যা, যা একটি পূর্ণবর্গ সংখ্যা, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। যা একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আর গুণ করা লাগলো না, অর্থাৎ গুণিতক বের করা লাগলো না। সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা 225।
নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা 225। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝে গেছো এবং আমার কাছ থেকে যে ধারণাটুকু পেয়েছো এই অঙ্কগুলোর আলোকে তোমরা চেষ্টা করবে হয়তো পরবর্তী অঙ্কগুলা নিজে নিজে একটু মাথা খাটিয়ে মাথা ঘামিয়ে এটা একটু করার চেষ্টা করবে, তাহলে তোমাদের গাণিতিক জ্ঞানটা অনেকটা ডেভেলপ হবে। তো আজকে সময় শেষ না, সময় ওভার হয়ে গেছে। যাই হোক, আমি একটা পর্যায়ে ছিলাম যেখানে মধ্যখানে আমি নির্ধারিত সময়ে শেষ করতে গেলে মধ্যখানে পড়ে যাচ্ছিলাম, তো আমি একটু সময় বেশি নিলাম। তো আশা করি তোমরা ভালো আছো এবং ঘরে আছো। আমাদের চাঁপাইনবাবগঞ্জে যে সংক্রমণের হার বেড়ে গেছে, তাতে এখন রাস্তাঘাটে পুলিশ বা পুলিশ বাইরে আর আমরা সবাই ভিতরে। তো আশা করি তোমরাও বাড়ির ভিতরেই থাকছো এবং বাড়ির ভিতরে থেকেই একটু খেলাধুলার মাধ্যমে, পড়াশোনার মাধ্যমে বা মনটাকে প্রফুল্ল রাখতে চেষ্টা করবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।